বন্ধুরা, এত কঠিন পরিস্থিতিতে ভারতীয় জনতা পার্টি গত 12 বছরে কোনোদিন পড়েনি এবং তার ফলে বিপক্ষ যেখানে চেপে ধরেছে সেই বিপদ থেকে বেরিয়ে আসার জন্য এখন বিজেপির মূল মন্ত্র হচ্ছে জুটিতে লুটি। অবশ্য বিজেপির জুটির কথা বললেই নরেন্দ্র মোদী আর অমিত শাহের মুখটা ভেসে ওঠে। এক্ষেত্রে কিন্তু জড়ি বদল হচ্ছে। একদিকে নরেন্দ্র মোদী থাকছেন বটে, কিন্তু আর একদিকে অমিত শাহ থাকছেন না। আর সেই জায়গাতে যখনই তারা পাল্টা খেলতে শুরু করেছেন, তখন কিন্তু দেখা যাচ্ছে বিপক্ষ শিবির এবার বুঝতে পারছে চাপটা কাকে বলে। যদিও আপনারা যদি ভাবেন যে এই চাপের মাঝখানে বিপক্ষ সরে যাচ্ছে, তা কিন্তু নয়। তারা আরও বেশি করে চেপে ধরার চেষ্টা করছে। ফলে সব মিলিয়ে ওই টাগ অফ ওয়ার, দড়ি টানাটানি যেটা বলে, সেটা শুরু হয়ে গেছে। ফলে আগামী 6টা মাস যে ভারতীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রোমহর্ষক হতে চলেছে, সেই জায়গাটা কিন্তু নিশ্চিত হয়ে যাচ্ছে। আর আজকে এই ভিডিওতে সেই জায়গাটাই আপনাদের সামনে পুরো ব্যাখ্যা করে শোনাবো। নমস্কার, জয় শ্রী রাম, হর হর মহাদেব। আমি আপনাদের প্রিয় বন্ধু শুদ্ধশীল ঘোষ। বন্ধু, জুটির একটা লোকের নাম তো নরেন্দ্র মোদী, আরেকজন অন্য কেউ নন, তিনি হলেন স্বয়ং মোহন ভাগবতজি, সরসংঘ চালক। এবং এই মোহন ভাগবতজি প্রথম থেকেই বুঝেছিলেন এই যে জেনজি আন্দোলনের নামে যেটা হচ্ছে, সেটাতে কিন্তু বিজেপির বিপদ বাড়ছে। তার ফলে আমরা দেখলাম সংঘ পরিবারের যতগুলো শাখা সংগঠন আছে শিক্ষা সংক্রান্ত, সবাইকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে, ময়দানে নামিয়ে দেওয়া হয়েছে। তারাও পাল্টা আন্দোলন মিছিল করছেন এবং সবথেকে বড় কথা, মানুষের কাছে গিয়ে পৌঁছে তাদের সঙ্গে কথা বলছেন। কিন্তু সেসব করেও যে বরফ যে খুব একটা বেশি গলেনি, সেটা যা বোঝা গেল যখন স্বয়ং মোহন ভাগবতজি নিজে ময়দানে নামলেন। এবং এক্ষেত্রে কিন্তু স্টান্সটা সম্পূর্ণ আলাদা। দেখুন, এতদিন কী হতো, বিপক্ষ যখন আক্রমণ করত, বিপক্ষ যখন কথা বলতো, তখন তাকে রাজনীতির ভাষাতেই জবাব দেওয়া হতো। কোনো কোনো ক্ষেত্রে একটু কঠিন রকমের শাস্তি দেওয়ার মতো ব্যবস্থা করা হতো। তাতে করে যেটা হতো, বিপক্ষ শিবিরকে চেপে ধরা হচ্ছে, সাধারণ মানুষের একটা সমর্থন থাকতো। কিন্তু এক্ষেত্রে যারা আন্দোলন করছে, তারা আমার আপনার বাড়ির ছেলে মেয়ে, ফলে বহু মানুষ এটাকে রিলেট করছে এবং ইস্যুটা যেটা ধরেছে, আলটিমেট সেটা ইস্যু নয়, কিন্তু যেটাকে সামনে রেখে মুখোশ করে এরা যুদ্ধটা করছে, সেখানেও অনেকের নৈতিক সমর্থন রয়েছে। ফলে এদের উপর যদি কোনো রকম বলপ্রয়োগ করা হয়, সেটাতে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট ডেফিনেটলি ভোট ব্যাঙ্কে পড়বে। এটা মোহন ভাগবতজি খুব ভালো করে পড়ছেন এবং সেই জন্য তিনি যে স্টান্সটা নিয়েছেন সেটা কিন্তু মারাত্মক। তিনি প্রথমেই একদম সহানুভূতির চোখে চোখে এই আন্দোলনটাকে দেখছেন এবং আন্দোলনকারীদের দেশবিরোধীর জায়গায় একদম দেশভক্ত টু দি পাওয়ার ইনফিনিটি জায়গায় তুলে দিচ্ছেন। বলছেন এরা আমাদের বাড়িরই ছেলে মেয়ে, এদেরকে বোঝাতে হবে। অর্থাৎ যে একটা গ্যাপ হয়ে গেছে, একটা কমিউনিকেশন গ্যাপ দেখা যাচ্ছে, সেখানে প্রথমে একটা ব্রিজ তৈরি করো, কমিউনিকেশনের জায়গাটা খোলো। আর সেটা খুললেই কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এদেরকে এদের টার্মসেই বোঝাতে হবে এবং সেই কাজটা কিন্তু পুরোপুরি শুরু করে দিয়েছে। আর যদি সংঘ পরিবার নিজেদের পুরো সমর্থন নিয়ে এইভাবে নরেন্দ্র মোদী তথা বিজেপির পাশে দাঁড়িয়ে যান, তাহলে বহু অসাধ্য সাধন হতে পারে। সেটা আমরা অতীতে হরিয়ানাতে দেখেছি, আমরা মহারাষ্ট্রে দেখেছি, আমরা দিল্লিতে দেখেছি, এমনকি আমাদের বাংলাতেও দেখেছি। আর সেই জন্য এই বিপদের মাঝখানেও এত বড় শক্ত খুঁটি পেয়ে যাওয়ার জন্য সেখানে নরেন্দ্র মোদীকে কিন্তু অনেক কনফিডেন্ট লাগছে। তার আরেক জড়িদার অমিত শাহজি, তাকে নিয়ে কিন্তু বিরোধীরা রীতিমতো চাপ সৃষ্টি করেছে। আর সেই জন্য এবার নরেন্দ্র মোদী কিন্তু পুরোপুরি স্টান্সটা চেঞ্জ করে দিয়েছেন। তিনি এতদিন গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে আমরা দেখেছি কী ধরনের নীতি পলিসি হবে, কিভাবে রাজ্যের বা দেশের ডেভেলপমেন্ট হবে, সেই সব পলিসি সংক্রান্ত ব্যাপারে তিনি বেশি কনসেন্ট্রেট করতেন। কিন্তু সেই পলিটিক্সটা তিনি মোটামুটি অমিত শাহজির হাতেই ছেড়ে দিতেন। ফলে অমিত শাহজি ফ্রন্ট ফুটে পলিটিক্সটা খেলতেন আর তিনি কিন্তু ব্যাকডোর পলিটিক্সটা করতেন। এক্ষেত্রে যেহেতু অমিত শাহজিকেও টার্গেট করা হচ্ছে, কারণ বিজেপি বিরোধীরা বুঝে গেছে যে বিজেপিকে যদি হালকা করে দিতে হয়, অমিত শাহজিকে যদি আমরাকে টার্গেট করে নিতে পারি, তাহলেই নরেন্দ্র মোদীজিকে কিন্তু ধাক্কা দেওয়া যাবে। ফলে এই মুহূর্তে যদি অমিত শাহজিকে সামনে নিয়ে আসা হয়, সেটা মুশকিল হয়ে যাবে। আর সেই জন্য নরেন্দ্র মোদীজি সমস্ত রকম পলিটিক্যাল অ্যাক্টিভিটি, যেটা এতদিন আমরা অমিত শাহজিকে করতে দেখতে অভ্যস্ত ছিলাম, সেই জায়গাটা নিজের হাতে ব্যাটনটা তুলে দিয়েছেন। সেটা এই পশ্চিমবঙ্গের সাংসদদের নিয়ে যে একটা জলঘোলার মতো জায়গা তৈরি হয়েছে, সেটাকে সামাল দেওয়া হোক, বা পাঞ্জাবের নির্বাচন খুব গুরুত্বপূর্ণ বিজেপির জন্য। সেই পাঞ্জাবের নির্বাচনে শিরোমণি আকালি দল, যারা কিষাণ আন্দোলনকে সামনে রেখে বিজেপির সঙ্গে বিচ্ছেদ করে ফেলেছিল, তাদেরকে আবার ঘর ওয়াপসি করার জায়গায় নিয়ে আসা, তার সবটাই কিন্তু করছেন নরেন্দ্র মোদী। কেননা পাঞ্জাবটা এই জন্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগামী বছর যে 5টা ইলেকশন হবে, তার মধ্যে মণিপুর, উত্তরাখণ্ড এবং গোয়া, এই তিনটা মোটামুটি ডান অ্যান্ড ডাস্টেড হয়ে গেছে। বিজেপির দিকেই যাচ্ছে অন্তত এখনকার ওপিনিয়ন পোল যেটা দেখাচ্ছে।
আলোচনা চলছে পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ নিয়ে। এবার উত্তরপ্রদেশের ব্যাপারটা একটু পরে আসছি, কিন্তু সেখানে বিজেপি একটু ব্যাকফুটে আছে, বিজেপির হাত থেকে বেরিয়ে যেতে পারে। আর এই জায়গাতেই পাঞ্জাবকে একদম পাখির চোখ করে নিয়েছে বিজেপি। কেননা এখানে যে সিচুয়েশনটা আছে, সেখানে যদি পাঞ্জাবকে দখল করে নেওয়া যেতে পারে, যেমন বাংলা হয়েছে, তাহলে নতুন একটা ভোট ব্যাংকে নতুন একটা সিট বাড়ানোর জায়গা কিন্তু হয়ে যাবে। এই বিজেপি সেই আগের বিজেপি আর নেই যে কোনো একটা রাজ্যে হেরে গেলাম আর আমার হাত থেকে ক্ষমতাটা বেরিয়ে চলে গেল। তুমি নির্বাচনে লড়ছো, হার জিত এখানে লেগে আছে, এখানে তুমি জোর করে গায়ের জোরে জিতছো না, তুমি মানুষের জনমত নিয়ে জিতছো। সুতরাং সেই জায়গাতে হার হয়ে গেলেই তোমার সেখানে আসন কমবে, কিন্তু সেটাকে পুষিয়ে দেওয়ার জন্য যেন নতুন জায়গায় তৈরি হয়ে যায়, এই স্ট্র্যাটেজিতে খেলছে। কিন্তু সেই স্ট্র্যাটেজির এখন মূল চালকীয় শক্তি হয়ে গেছেন নরেন্দ্র মোদীজি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কেন কেন তার কারণ হচ্ছে যে ওই যে বললাম, অমিত শাহজিকে পুরোপুরি টার্গেট করে নেওয়া হয়েছে। কেননা বিপক্ষ বুঝে গেছে যে যদি নরেন্দ্র মোদীজিকে টার্গেট করা হয় তাহলে খুব একটা লাভ হবে না, মানুষের একটা সমর্থন তার সঙ্গে আছে। এবং সবথেকে বড় কথা, যখনই নরেন্দ্র মোদীজিকে এর আগে অ্যাটাক করার চেষ্টা করেছে, তখন পিছন থেকে বসে অমিত শাহজি এমন গেম প্ল্যান সাজিয়েছেন যে বিরোধীরা সেই জায়গায় একদম কোনো রকম কিছু করতে পারেনি। ফলে এখন টার্গেটটা করা হচ্ছে অমিত শাহজি। প্রথমে যেটা মনে করা হচ্ছিল নীতিন গডকরিজিকে করা হবে, সেখান থেকে শিফটিংটা করে দেওয়া হয়েছে অমিত শাহজিকে। ফলে বিজেপি কিন্তু এই স্ট্র্যাটেজিটা ধরে নিয়েছে, আর সেই জন্যই পাল্টা খেলতে শুরু করেছে। কিন্তু কেন বিজেপিকে এতখানি খেলতে হচ্ছে, তার কারণ হচ্ছে একাধিক। প্রথম কারণটাই দেখুন, এই যে বাঁকিপুর উপনির্বাচন, একটা উপনির্বাচনে বিজেপি হেরেছে। হ্যাঁ, বিজেপির অনেক ভুল ত্রুটি ছিল, বিজেপির প্রার্থী চয়ন ঠিক হয়নি, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের গড় হেরে গেছে, 1995 সাল থেকে যে আসনটা হারেনি সেই আসনটা হাত থেকে বেরিয়ে গেছে, অনেক কিছু এখানে ভাবনা চিন্তার জায়গা রয়েছে। কিন্তু তার মানে এই নয় যে বিজেপির রাজনীতিটা শেষ হয়ে গেল। অথচ বিপক্ষ এই একটা আসন জেতার ফলে বিজেপিকে কিন্তু কোণঠাসা করার সমস্ত রকম পরিকল্পনা করে নিয়েছে, এবং বিজেপির যেখানে যেখানে সামান্যতম তারা ফাটল দেখতে পাচ্ছে সেখানেই ছুটে যাচ্ছে। যেমন ধরুন এই মহারাষ্ট্রের সঙ্গে প্রশান্ত কিশোরেরই কি সম্পর্ক আছে, আর সেখানে সে গিয়ে করবেটাই কি? কিন্তু সেখানে একটা সামান্য গণ্ডগোলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যে শরদ পাওয়ারকে কোণঠাসা করার জন্য অজিত পাওয়ারকে বার করে নিয়ে এসেছিল বিজেপি, এবং সেখানে তারা সাকসেসফুল হয়েছিল, এখন ওই 2/3 মেজরিটির অঙ্ক মেলাতে গিয়ে সেই শরদ পাওয়ারকেই আবার ফেরত নিয়ে আসতে হচ্ছে। আর সুনেত্রা পাওয়ার বুঝতে পারছেন যে অজিত পাওয়ার বেঁচে নেই, শরদ পাওয়ার যদি এখানে ফেরত আসেন তাহলে শরদ পাওয়ার এবং তার কন্যা সুপ্রিয়া সুলে মিলে পুরো এনসিপিটাকে হাইজ্যাক করে নেবে। ফলে সেই জায়গাটা তিনি কিছুতেই চাইছেন না, খুব মুশকিলের জায়গা হয়ে গেছে, একটা কোথাও মন কষাকষির জায়গা তৈরি হয়েছে। আর সেই জন্য তড়িঘড়ি সেখানে চলে গেছে প্রশান্ত কিশোর, আরও কী করে ব্যাপারটাকে ঘোঁট পাকানো যায়। মানে সোজা কথায় বিপক্ষ শিবির তো তারা তো সুযোগের সদ্ব্যবহার করবি, যেখানে যেখানে ওই পাইবে ছাই উড়াইয়া দেখিবে তাই, সেই জন্য সেখানে উড়ে গেছে। আবার অন্যদিকে বাঁকিপুরের যে ইকুয়েশনটা, সেখানে দেখা যাচ্ছে যে আপার কাস্টের যে ভোট রয়েছে, ব্রাহ্মণদের যে ভোটটা রয়েছে, সেটা বিজেপির হাত থেকে বেরিয়ে গেছে, এবং সেই জন্য বিজেপির হারের একটা সেটা বড় কারণ রয়েছে। এখন উত্তরপ্রদেশের ইলেকশনে যেখানে বিজেপি ব্যাকফুটে রয়েছে বলছি, সেখানে এই কাস্ট পলিটিক্সটা কিন্তু প্রচণ্ড রকমের কাজ করে। এখন প্রথাগতভাবে যাদব এবং মুসলিম এই দুটো সম্প্রদায়ের ভোট অখিলেশ যাদবের সঙ্গে আছে, কিন্তু বাকি যেটা হিন্দু বর্ণের ভোট এবং দলিত ভোট, সেটা মোটামুটি বিজেপির সঙ্গে নিয়ে নিয়েছে। যে কারণে বহুজন সমাজ পার্টি, মায়াবতীর পার্টি, তারা মুছে গেছে, কংগ্রেস তো প্রায় একদম শূন্য হয়ে গেছে সেখানে, আর বিজেপি কিন্তু নিজেদের জায়গাটা ধরে রেখেছে। এখন এখান থেকে যদি বিজেপির ভোট বাক্স থেকে এই ব্রাহ্মণ ভোটটা অখিলেশ যাদব বার করে নিতে পারে, তাহলে কিন্তু একটা নয় দুটো লাভ হবে। এক হচ্ছে বিজেপির ভোটটা কমবে, আর দুই হচ্ছে অখিলেশের ভোটটা বাড়বে, এবং এই ব্রাহ্মণরাই কিন্তু এখন ফ্যাক্টর হয়ে গেছে। এরা যেদিকে ভোট দেবে সোজা কথায় উত্তরপ্রদেশ সেদিকে যাবে। ফলে অখিলেশ সেই ফর্মুলাটা বুঝতে পেরে গিয়ে সেইটা নিয়ে পুরো ঝাঁপাচ্ছে। আর সেই কারণেই বলছি যে বিজেপির উত্তরপ্রদেশ জেতাটা এতটা ইজি নয়। তার মানে এই নয় যে বিজেপি উত্তরপ্রদেশ হেরে গেছে বা উত্তরপ্রদেশ ছেড়ে দিয়েছে। যোগী আদিত্যনাথজি আছে, বিজেপি ফুল ফোর্স সেখানে লাগাবে, সব কিছুই ঠিক আছে, কিন্তু টাসলটা ওখানে অনেকটা হাই লেভেলের হবে। আবার এই দিকে যখন এতখানি চাপ দেওয়া হচ্ছে, তখন যে ককরোচদের আন্দোলনের জন্য এই চাপের জায়গাটা তৈরি হয়েছিল, তারাও কি চুপচাপ বসে আছে? একদমই নয়, তারাও কিন্তু এখানে চাপ বাড়াতে শুরু করে দিয়েছে। তারা মুখে বলছে আমরা আপাতত পলিটিক্সে আসছি না, কিন্তু যেভাবে পলিটিক্যাল পার্টিগুলোর একটা পুরো অল ইন্ডিয়া অর্গানাইজেশন থাকে, ঠিক সেই জায়গাটাই কিন্তু এই ককরোচরা এবার শুরু করে দিয়েছে, এবং বলছে আগামী সেপ্টেম্বর থেকে তারা মানুষের বাড়ি বাড়ি পৌঁছবে, মানুষের কাছ থেকে তারা তাদের দুঃখ যন্ত্রণার কথা শুনবে, এবং সেখান থেকে একটা বৃহত্তর আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করবে। তো এটা যদি রাজনৈতিক কর্মসূচি না হয় তো আর কি হবে?
আর অন্যদিকে এরা এখন বলছে রাজনীতিতে আসবো না। রাজনীতি তো সবসময়ই সম্ভাবনার শিল্প, কখন কার মনে কিভাবে কি পরিবর্তন আসে কেউ তো বলতে পারে না। আর সোজা কথায় এদেরকে যারা নাচাচ্ছে বা যাদের ফান্ডিংয়ে এরা এই নাচানাচিটা করছে, তারা যদি দেখে যে ভারতবর্ষে ওই শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের মতো সিচুয়েশন হয়ে গেছে, এদেরকেই নির্বাচনী পলিটিক্সে আসতে হবে, তখন এরা আলটিমেটলি আসবে। অর্থাৎ বিপদ কিন্তু চারিদিক থেকে বাড়ছে এবং চাপটা কিন্তু চারিদিক থেকে বাড়ছে। এবার এই জায়গাটাকে মিটিগেট করার জন্য, জল মাপার জন্য নরেন্দ্র মোদী সরকার কিন্তু চেষ্টা করেছিল, বিজেপি কিন্তু চেষ্টা করেছিল। বিজেপি চাইছে যেন তেন প্রকারেণ সংসদটা চালু হোক, কেননা সেখানে দুটো মেন জায়গা রয়েছে, একটা হচ্ছে এফসিআরএ বিল আর আরেকটা রয়েছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন উইথ ডিলিমিটেশন বিল। এই দুটোকে যে করে হোক আলোচনা করে পাশ করিয়ে নিতে, হট্টগোল এগুলো পাশ করাতে চাইছে না বিজেপি। চাইলে তো নাম্বারের সংখ্যায় তারা করে নিতেই পারে, কিন্তু তাহলে বিপক্ষ সেটা বলার একটা সুযোগ পাবে। তো সেই জন্য বারবার তারা কিন্তু আবেদন নিয়ে যাচ্ছে এবং বিপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করছে। আর বিপক্ষ শিবিরও বুঝে গেছে যে এই দুটো বিল পাস হয়ে যাওয়া মানে তারা একদম শেষ, তাদের রাজনীতি আর আগামী দিনে কোনো রকমই ঘুরে দাঁড়াবার কোনো জায়গা নেই। ফলে বিপক্ষও কিন্তু এই জায়গাটা প্রচণ্ড রকম চাপ সৃষ্টি করছে এবং যে চাপটা তৈরি হয়েছে তারা বুঝতে পারছে প্রথমবারের জন্য নরেন্দ্র মোদী সরকার তো একটু চাপে পড়েছে, তারা কিন্তু সেই চাপের গেমটা আরও বাড়াতে শুরু করে দিয়েছে। ফলে সেই জন্যই খেলাটা কিন্তু খুব ইন্টারেস্টিং হচ্ছে। এই যে বললাম না, দড়ি টানাটানি জায়গা হচ্ছে, কিন্তু বিপক্ষের এই পাল্টা এতগুলো যে ডোজ রয়েছে, শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী সরকার সেটা সামাল দিতে কি পারবে? পারবে। এই কারণেই বলছি, তার কারণ হচ্ছে পাল্টা কিন্তু ডাবল গেম শুরু হয়ে গেছে। নাম্বার ওয়ান যেটা হচ্ছে, এই ককরোচদের আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিল সোনাম ওয়াংচুক, এবং এই সোনাম ওয়াংচুক যখন অনশন করেছিল তখন তার ফায়দা নেওয়ার জন্য এই ককরোচরা খুব লাফালাফি করেছিল। কিন্তু যে মুহূর্তে ফাইনালি মোদী সরকার কোনো যুদ্ধই করলো না এই ছাত্র আন্দোলনের নামে যে তাণ্ডব চলছিল সেটার জায়গায়, সেখানে তারা বললো ঠিক আছে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা মেনে নিচ্ছি, তখন ওরা পার্টিতে ব্যস্ত হয়ে গেল। ফলে ওখানেই কিন্তু সোনাম ওয়াংচুক এদের সঙ্গে একটা বিচ্ছেদের জায়গায় চলে এসছে। এমনকি যখন রাজঘাটে গান্ধী ওখানে গিয়েছিল তখনও কিন্তু এরা কেউ যায়নি। ফলে সোনাম ওয়াংচুকের সঙ্গে ককরোচদের একটা ঝামেলা লেগে গেছে। আবার আজকে এই সোনাম ওয়াংচুক কিন্তু রাহুল গান্ধী, মানে যারা এই সোনাম ওয়াংচুককে ব্যবহার করে রাজনৈতিক রুটিটা সেঁকার চেষ্টা করছিল, তাকে তো কার্যত তুলোধনা করে দিয়েছে যে রাহুল গান্ধী আমি অনশন ভাঙি কোনোদিন চাইনি। মানে সোজা কথাই যেটা বলতে চেয়েছেন রাজনীতিবিদরা যেটা করে থাকেন, যে আমার লাশের উপর দাঁড়িয়ে রাহুল গান্ধী এই দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছিল, এরকম বড় ব্লেমিং চলে আসছে। তার মানে এদের আন্দোলনে যেটা মেন হৃৎপিণ্ড ছিল সেটাকেই কিন্তু এরা এখান থেকে যারা সুবিধা নিতে চাইছিল তাদের থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে নরেন্দ্র মোদী সরকার। এটা গেল প্রথম ট্যাকটিক্যাল যুদ্ধ জেতা। দু নম্বর যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ। দেখুন, এই যে আন্দোলনটা হয়েছে, অন্যান্য দেশেও যেটা হয়েছে ভারতবর্ষেও তার থেকে আলাদা কিছু হয়নি। এই আন্দোলনটা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এটা এখন নতুন হাতিয়ার হয়ে গেছে এদের এই সব ক্ষেত্রে। কিন্তু নরেন্দ্র মোদী প্রথম যেটা করলেন যে ঠিক আছে ওটা তোমাদের মাঠ, তো ওটা তোমাদের পিচ, তো ফিল্ডিং তোমরা সেট করেছো, তো আমি ওখানে গিয়েই খেলবো। তিনি কিন্তু পালিয়ে গেলেন না। ফলে প্রথম খেলাটা তার হয়তো খুব একটা ভালো হয়নি, দেখতে খুব একটা ভালো লাগেনি, ওই যেভাবে মোবাইল টোবাইল ধরে রেখেছিলেন, কিন্তু যে বার্তাটা তিনি দিয়েছিলেন এইখান থেকে একদম হৃদয় থেকে বার্তাটা দিয়েছিলেন, ফলে সেটা প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়। অর্থাৎ জেন জিকে তিনি বুঝিয়ে দিলেন, ভাই তোমরা তোমাদের মতো করে গেম খেলো, নরেন্দ্র মোদী কিন্তু মাঠে আছে, মাঠ ছেড়ে পালাবার লোক নরেন্দ্র মোদী নয়। এটা কিন্তু একটা বড় মেন্টাল গেম এবং সেই গেমে কিন্তু নরেন্দ্র মোদী জিতলেন। দু নম্বর যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে এই জায়গাটাকে নিয়ে যে এতখানি ভাইরাল হয়ে যাবে মেয়েটাও বুঝতে পারেনি। ফলে যে জায়গাটা হয়েছিল যে ভারত বিরোধী অবস্থানগুলোকে খুব বেশি হাইলাইট করো, আর যেগুলো ভারতের পক্ষে ভালো, যেগুলো সরকারি বক্তব্য, সেগুলোকে দাবিয়ে দাও, এই যে গেমটা চলছিল, এটা এবার এই একটা ভুলের ফলে এরা পুরোপুরি হারতে চলেছে। পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে ভারতে ব্যবসা করতে হলে ভারতের স্বার্থেই ব্যবসাটা করতে হবে, ভারতের আইন কানুন মেনে ব্যবসাটা করতে হবে, আর সেটা না হলে তোমাদের ব্যবসার জায়গাটা বন্ধ করে দেবো। তাতে আলটিমেটলি কী হবে, এদের বিশাল পরিমাণ ক্ষতি হয়ে যাবে। আর ভারত কী করবে, ভারতের টেকনোলজি এতখানি এগিয়ে গেছে, ভারত অল্টারনেটিভ কিছু না কিছু একটা বার করে নেবে। ফলে এই যে জায়গাটা, এই যে ট্যাকটিক্যাল যুদ্ধটা, এটাও কিন্তু নরেন্দ্র মোদী ছাড়ছেন না। সুতরাং একদিকে মোহন ভাগবতজি আর একদিকে নরেন্দ্র মোদী এই কঠিন সময়ে দুই মূর্তি একদম সামনে থেকে বুক চিতিয়ে লড়াইটা করছেন, এবং লড়াইটা করছেন এমনভাবে যে সিম্প্যাথিটা যেটা বেরিয়ে যাওয়ার জায়গা তৈরি হয়ে গেছিলো সেই জায়গাটা যাতে না যায়। এই যুদ্ধটা বোধহয় বিপক্ষ শিবির একদমই এক্সপেক্ট করেনি।
ফলে তারা বুঝতে পারছে যে আশাটা, যে সুযোগটা তাদের তৈরি হয়েছিল সেটা কিন্তু ক্রমশ ডিফিকাল্ট হচ্ছে এবং হাতের বাইরে চলে যাচ্ছে, এবং সেটা যদি যায় একবার, তারা কিন্তু যুদ্ধটা শুরু হওয়ার আগেই হেরে যাবে। ফলে তারা একটা কিন্তু মরণ কামড় দেওয়ার জন্য শেষ চেষ্টা করছে। আর সেই জন্যই বললাম, আগামী 6 মাস কিন্তু এই দড়ি টানাটানিটা চলবে এবং শেষ পর্যন্ত কোনো একটা পক্ষ নার্ভ ফেল করবে এবং অপর পক্ষ বিজয়ী হবে। খুব ইন্টারেস্টিং হতে চলেছে আগামী 6 মাসের ভারতীয় পলিটিক্স। আপনাদের কি মনে হয় এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।